আমার বিয়ের 4 দিন পরের ঘটনা। আমরা পরিবারের সবাই মিলে রাতের বেলা খেতে বসেছি। হঠাৎ কারেন্ট চলে গেল। আমার শ্বশুর একটু রাগী মানুষ, উত্তেজিত হয়ে বলল লোডশেডিং হওয়ার আর সময় পেল না। এরপর আমার শ্বশুর আমাকে বলল, বৌমা কারেন্ট আসুক তারপর টেবিলে খাবার দাও, এত গরমে কেউ খাবার খেতে পারবে না। তখন আমি বললাম ঠিক আছে বাবা। তারপর যে যার মতো কথা বলছে। আমারও তখন খুব ইচ্ছা করছিল অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আমার বরের সাথে গল্প করতে। তাই আমি পাটা বাড়িয়ে আমার বরকে একটা চিমটি কেটে আমি বারান্দার দিকে চলে গেলাম। ভেবেছিলাম আমার স্বামী বারান্দায় আসবে আর এসে আমাকে পেছন থেকে জড়িয়ে আদর করবে, কিন্তু বারান্দায় এসে টর্চ লাইট জ্বালানোর পরে আমার মাথা যেন ঘুরে গেল। দেখতে পেলাম আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে। তখন আমি ভাবতে লাগলাম তাহলে তখন আমি কার পায়ে চিমটি কাটলাম। এগুলো ভেবে আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। ভাবলাম বারান্দায় তাহলে কি এটা আমার স্বামী নাকি ভূত। এটা ভেবে আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখতে পেলাম আমি আমার বেডরুমে। আমার আশেপাশে অনেক মানুষ, সবাই আমাকে এক এক রকমের প্রশ্ন করতে লাগলো। এই যেমন আমি কি ভূত দেখেছি, কয়টা ভূত দেখেছি, একটা নাকি দুইটা, লম্বা নাকি খাটো, কালো নাকি ফর্সা, এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে। কোনটা রেখে যে কোনটার উত্তর দেব আমি ঠিক ভেবে পাচ্ছিলাম না। তখন আমার স্বামীকে আমি ইশারা দিয়ে বললাম তার কানটা যেন আমার মুখের কাছে আনে। তারপর আমি আমার স্বামীকে বললাম বারান্দা থেকে আমাকে আমার রুমে কে নিয়ে এসেছে। আমার স্বামী তখন বলল আমি তো তোমাকে নিয়ে এসেছি, তাহলে তুমি আমাকে দেখে ওভাবে চিৎকার দিলে কেন। তখন আমি বুঝলাম যে ওটা আমার স্বামী ছিল আর অন্ধকারে হয়তো খাবার টেবিল থেকে আমার স্বামী উঠে গিয়ে দক্ষিণার বাতাস খাচ্ছিল। তাহলে আমি চিমটি কাটলাম কারে। তখন আমার শ্বশুর বলে উঠলো এই বাসাটা আমার কাছে তেমন সুবিধার মনে হচ্ছে না, বৌমা ভূত দেখে ভয় পেয়েছে আর আমারও মনে হয় এই বাসায় ভূত আছে, কারণ যখন কারেন্ট চলে গিয়েছিল অন্ধকারে আমার পায়ে কে যেন দুটো চিমটি কাটলো। এই বাসার কারোরই সাহস নেই যে আমার পায়ে চিমটি কাটবে, তো এটা ভূতেরই কাজ। আমার শ্বশুরের মুখে এই কথাগুলো শুনে আমি থ হয়ে গেলাম। আমি তখন ভাবলাম আমি তো আমার শ্বশুরকে একটা চিমটি কেটেছি, তাহলে অন্য আরেকটা চিমটি কে কাটলো। আমার স্বামী তখন বলল আব্বা তোমার সাথে এ বিষয়ে আমি সকালে কথা বলবো। তখন আমার শাশুড়ি বলল এখন যে যার রুমে যাও। তারপর আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ননদের জামাই সবাই আমার বেডরুম থেকে চলে গেল। তারপর আমি আমার স্বামীর সাথে আর একটাও কথা বললাম না, কারণ আমি আজকে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। কত বড় ভুলটাই না করেছি। আমি বৌমা হয়ে শ্বশুরের পায়ে চিমটি কেটেছি, তাই আমি চুপ করে শুয়ে রইলাম। পরের দিন সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় আমার স্বামী উকি দিয়ে বলল তাড়াতাড়ি রান্না করো, আমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি গোসল করে আসি এই বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। তখন আমার মাথায় দুষ্ট বুদ্ধি কাজ করছিল। তখন আমি গ্যাসটা অফ করে হাতে একটা গ্লাস নিয়ে আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম ওয়াশরুমের দরজাটা খোলা। তো আমি বেসিন থেকে গ্লাসে পানি নিয়ে ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক করে গ্লাসের পানিতে ফিক মেরে দিলাম এক দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। তারপর ওয়াশরুম থেকে কে কে চিৎকার করে বের হয়ে আসলো আমার ননদের জামাই। তারপর সবাই আমার ননদের জামাইয়ের চিৎকার শুনে একত্রিত হয়ে আমার ননদের জামাইকে ভেজা অবস্থায় দেখে আমার চোখ যেন কপালে উঠে গেল। ননদের জামাই তখন বলল আমি মাত্রই ওয়াশরুমে ঢুকেছি, কে যেন পেছন থেকে আমার গায়ে পানি মারলো, দেখুন আমি সম্পূর্ণ ভিজে গেছি। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম আমার স্বামী না ওয়াশরুমে থাকার কথা, তাহলে আমার ননদের জামাই কখন আসলো আর আমার স্বামী বাহিরে কি করে। তখন আমার ননদ বলে উঠলো আব্বু এই বাড়িতে সত্যিই কোনো ভূত আছে। আমি ছিলাম আমার ঘরে, ভাবি ছিল রান্নাঘরে, তোমরাও তো ছিল তোমাদের রুমে, ভাইয়া ছিল ড্রয়িং রুমে, তাহলে ওনার গায়ে পানিটা মারলো কি। আমার শ্বশুর তখন বলল তোমরা যে যার রুমে যাও, আমি আজকে কবিরা জানবো এই বাড়িতে, দেখবো এই বাড়িতে কি হয়েছে। তখন আমার ননদের জামাই বলল আমার মাথায় কাজ করছে না, এসব কি ঘটেছে এই বাসায়। আমি তো ঠিকই বুঝতে পারছি যে সবকিছু আমার কারণেই হয়েছে, কিন্তু সবার সামনে মুখ খুললে আমার তো কপালে শনি আছে। তাই আমি চুপচাপ রান্নাঘরের দিকে গেলাম। আমার শ্বশুরও বের হলো কবিরাজের উদ্দেশ্যে। তো সিঁড়ি থেকে নামার সময় এক সিঁড়ি নামার পরে ও মা বলে চিৎকার দিয়ে উঠলো। হাতটা সামনে ধরে দেখলো রক্ত। আমার শ্বশুর রক্ত কাটা ছেড়া এগুলো আবার খুব ভয় পায়। তারপর সে নিচে না গিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসার ভিতর ঢুকে আমার শাশুড়ির নাম ধরে অনেকবার ডাক দিল। তারপর আমার শাশুড়ি আর আমি দৌড়ে আমার শ্বশুরের কাছে গেলাম। গিয়ে তো আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি তো কাঁদো কাঁদো। তো আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আব্বা। তখন আমার শ্বশুর বলল আরে বলো না বৌমা, সকালে যখন ব্যায়াম করে ফিরছিলাম তখন তো দেখলাম সেই রেলিংটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন নামার সময় রেলিং এ বল ছিল না, তো জায়গাটা খুব ধারালো ছিল। আমি হাত দেওয়া মাত্রই আমার হাতটা কেটে গেল। আমি আমার শ্বশুরের কথা শেষ না হতেই দৌড়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে ব্যান্ডেজটা নিয়ে এসে আমার শ্বশুরের হাতটা ব্যান্ডেজ করে দিলাম। আমার শাশুড়ি তো তখন কান্না কান্না ভাব, কারণ আমার শাশুড়ি আমার শ্বশুরকে খুব ভালোবাসে, তাই তারা দুজনেই তাদের রুমের ভিতরে চলে গেল। এরপর রুমের মধ্যে বসে আমার শ্বশুর আর আমার শাশুড়ি কথা বলছে। তো আমার শাশুড়ি বলতেছে এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলছে, আমার মনে হয় এই বাড়িতে কোনো না কোনো একটা সমস্যা তো আছে। এই কথা শুনে আমার শ্বশুর বলল তুমি একদম ঠিক বলেছো, সে হয়তো
চায় না যে আমি কবিরাজের কাছে যাই, আর এজন্য হয়তো আমার হাতটা কেটে গেছে। তুমি দাঁড়াও, আমার পরিচিত একটা কবিরাজ আছে, সে আসা মাত্র বলে দিতে পারবে এই বাড়িতে কি হচ্ছে আর কি আছে। এখনই আমি তাকে ফোন দিচ্ছি। তা বলেই আমার শ্বশুর তার পকেট থেকে ফোনটা বের করে কবিরাজের কাছে ফোন দিল। ঘন্টাখানেক পরে কবিরাজ আমাদের বাসায় এসে হাজির। কবিরাজের পোশাক দেখে আমার মনে হলো এই ব্যাটার ভিতরে কোনো ভেজাল আছে। তারপর আমি আমার রুমের পর্দাটা সরিয়ে কবিরাজকে দেখলাম। সে চোখ বন্ধ করে চারপাশে তাকিয়ে এমন একটা ভাব নিচ্ছে, মনে হচ্ছে সে সবকিছু দেখতে পাচ্ছে। আমার শাশুড়ি এসে কবিরাজকে দেখে ভয় পেল। তারপর সে ভয় পেয়ে দৌড়ে আবার তার নিজের রুমে চলে গেল। তারপর কবিরাজ চোখ খুলে চারদিকে ফু দিয়ে আমার শ্বশুরকে বলল, তোমাদের বাসায় বড় জিনের কোনো আচর আছে। এই বেটার কথা শুনে আমি ভাবলাম এই বেটা আবার জিন পেল কোথায়। বুঝতে পারলাম বেটার তিলকে তাল বানাচ্ছে। আমার কারণে যখন সবার মধ্যে জিনের এত ভয়, তখন তো আমাকেই কিছু করতে হবে। তারপর আমার শ্বশুর কবিরাজকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমের ভিতর ঢুকে ছোপায় বসে কবিরাজ বলল, বাসার সবাইকে ডাকুন, সবার হাতে একটা করে তাবিজ বেঁধে দিতে হবে। আমার শ্বশুর তখন বলল, আমার ছেলে তো এখন অফিসে, আমার ছেলের বউ আছে, আমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে। তখন কবিরাজ বলল, ঠিক আছে, যারা যারা আছে তাদেরকে ডাকুন। এরপর আমার শ্বশুর সবাইকে ডাক দিল। আমরা এক এক করে সবাই ড্রয়িং রুমে চলে আসছিলাম। আমি এক প্লেট মুড়ি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আমার হাতে মুড়ির প্লেট দেখে সবাই অবাক হয়ে গেল। তখন আমার শ্বশুর আমাকে বলল, বৌমা তুমি মুড়ি নিয়ে আসলে কেন? উনি বড় একজন তান্ত্রিক, তুমি ওনাকে অনেক দামি বিস্কিট দাও, চা দাও। তখন আমি বললাম, আমার বাবার বাড়িতে যদি কোনো তান্ত্রিক আসতো আমি তাদেরকে মুড়ি খেতে দিতাম। তখন আমি কবিরাজকে বললাম, আপনি মুড়িগুলো খান। তখন কবিরাজ বলল, আমি খালি মুড়ি খাই না। তখন আমি কবিরাজকে বললাম, আপনি কি করে ভাবলেন আপনাকে আমি খালি মুড়ি দেব? আমি মুড়ির সাথে অন্য কিছু দিয়েছি। তখন কবিরাজ বলল, এই মেয়েটা তো খুব বেদব, খালি মুড়ি দিয়ে আবার বলতেছে মুড়ির সাথে অন্য কিছু দিয়েছে। তখন আমি আমার শ্বশুরকে বললাম, আব্বা আপনি মুড়ির ভিতরে হাত দিয়ে দেখুন তো আমি মুড়ির মধ্যে আর কি কি দিয়েছি। আমার আর কবিরাজের কথা শুনে সবাই তো অবাক। তারপর আমার শ্বশুর মুড়ির মধ্যে হাত দিয়ে দেখলো ছোট ছোট দুইটা পাথর। আমার শ্বশুর রেগে গিয়ে আমাকে বলল, বৌমা তুমি কবিরাজকে পাথর কেন খেতে দিলে? এখনই তুমি কবিরাজের কাছে ক্ষমা চাও। তখন আমি আমার শ্বশুরকে হাসতে হাসতে বললাম, বাবা আমি ওনাকে প্রথমেই দেখে বুঝতে পারছিলাম উনি একটা ভণ্ড কবিরাজ, যে মুড়ির প্লেটে কি আছে সেটাই বলতে পারে না। আমাদের বাড়িতে ঢুকে কি করে বলল যে আমাদের বাড়ির ভিতরে জিন আছে? আমার কথা শুনে তখন সবাই অবাক হয়ে গেল। তারপর কবিরাজ থতমত খেয়ে বলল, এই মেয়েকে এখান থেকে যেতে বলো, ওর উপরই জিন ভর করেছে। আর ননদের জামাই তখন কবিরাজের উপর উত্তেজিত হয়ে বলল, জিন এবার তোর উপরে ভর করাবো। আর আমার শ্বশুরকে বলল, বাবা ওই দিন আপনার মেয়ে আপনার পায়ে চিমটি কেটেছিল আমার পা ভেবে। আমার ননদের জামাইয়ের মুখে এসব কথা শুনে আমিও আমার সত্যিটা বলে দিলাম, বাবা ওই দিন আমিও আপনার পায়ে একটা চিমটি কেটেছিলাম। আর আমার ননদের জামাইকেও বললাম, ওই দিন ওয়াশরুমে তোমার ভাইয়াকে ভেবে আমি তোমার গায়ে পানি দিয়ে ফেলেছিলাম। এই কথা শুনে আমার শ্বশুর বলল, তোমরা এসব কথা আমাদেরকে আগে বলনি কেন? আগে ভণ্ড কবিরাজটাকে বাসা থেকে বের করো। এই কথা বলে কবিরাজকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। আর এই হাস্যকর ঘটনাটা ভেবে সবাই আমরা হা হা করে হাসতে লাগলাম।